নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্য। আজকের গল্প গভীর অরণ্যে একটি রাত্রি। লেখক শ্রী দেবীপ্রসাদ রায়চৌধুরী। সন্ধ্যা আগত প্রায়। জনমানবহীন মেঠো পথ, গরুর গাড়ি চলিয়া দুই ধারে ফুটখানেক করিয়া গভীর হইয়া গিয়াছে। গাড়ি চলিলে রেলের লাইনের মতো সোজাই চালাইতে হয়, মোড় ফিরাইবার উপায় নাই। পার ওঠার মতো স্থানটি ঘাসে আচ্ছাদিত থাকিলেও মাঝে মাঝে এখনো পাথরের কুচি দেখিতে পাওয়া যায়। কোনো সময় ইহা রাজপথ ছিল। ইহার রক্ষণাবেক্ষণের ভার হস্তান্তরিত হইতে হইতে বর্তমানে এমন একটি গোষ্ঠীর নিকট আসিয়া পৌঁছিয়াছে, যাহাদের নিকট বৎসরান্তে কয়েক ঝুড়ি মাটির বেশি প্রত্যাশা করিবার উপায় নাই। কিছুদিন পূর্বে কর্তাদের নেক নজর যে এদিকে আকর্ষিত হইয়াছিল, সে বিষয়ে সন্দেহ নাই। কারণ নূতন ফেলা মাটি মাঝে মাঝে ঢিপির আকার ধারণ করিয়াছে। লেভেল করা হয় নাই, হইবেও না। সকলে জানে উপযুক্ত সময় গরুর গাড়ির চাকায় এই সামান্য ত্রুটি ঠিক করিয়া লইবে। সাধু হইলেও কীর্তিটি কর্তাদের হৃদয়হীনতার পরিচায়ক হইয়া আছে। প্রমাণ আমার নাসিকা ও টাকযুক্ত মাথা। ইতিমধ্যে যে কয়বার হ্যাঁচকা খাইয়াছি, তাহাতেই উক্ত অঙ্গের স্থান বিশেষ ফিত ও চিক্কণ হইয়া উঠিয়াছে, এবং যে কয়টি হ্যাঁচকা বাকি আছে, তাহাতে যে রক্তস্রাব আরম্ভ হইবে সন্দেহ করি না। শুকনা বাখারির ছাউনির সহিত সজোরে সংঘর্ষিত হইলে মানুষের চামড়া আর কত সহ্য করিতে পারে। সরকারি কাজ। গভীর অরণ্যে মন্দিরের ছবি পরীক্ষা করিয়া ফিরিতেছিলাম। গাড়োয়ান ও স্থানীয় বাসিন্দাদের আপত্তি সত্ত্বেও ক্যাম্পে ফিরিতে বাধ্য হইয়াছিলাম। তার যোগে উপরওয়ালা তাড়া দেওয়ায় সকলেই না খাইয়া ক্যাম্প হইতে বাহির হইয়াছিলাম। সমস্ত দিন অনাহারে কাটিয়াছে, তাহার উপর রাত্রেও যদি অভুক্ত থাকিতে হয়, তাহা হইলে সময় মতো রিপোর্ট লেখা আর সম্ভব হইবে না। গোজানে নাসিকার সামান্য বিকৃতি মারাত্মক নয়, কারণ আমার তাহাতে সৌন্দর্যহানির সম্ভাবনা নাই। কিন্তু রিপোর্টের বিলম্ব হইলে কর্ণ ও প্রাণ পর্যন্ত দলিত হইতে পারে। নিকটবর্তী গ্রামে আহার ও রাত্রিবাসের ব্যবস্থা করিতে পারিতাম, কিন্তু আহার সম্বন্ধে আমার সূচিবাই ছিল। পাশাপাশি দুইটি গ্রামের মাঝে একটি মাত্র পুষ্করিণী, তাহাতে স্থানীয় লোকেরা অবগাহন স্নান হইতে আরম্ভ করিয়া কাপড় কাচা, থালা ধোয়া এবং পানীয় জলের ব্যবস্থা করিয়াছে। সুতরাং প্রত্যাবর্তন সম্বন্ধে মনকে দৃঢ় করা ছাড়া আর উপায় ছিল না। আমরা চলিয়াছি। ঈশান কোণে তখন বিক্ষিপ্ত ধূসরবর্ণ মেঘের টুকরা ক্রমান্বয়ে ঘোরতর কৃষ্ণ হইয়া উঠিয়াছে। ঝড় ও বৃষ্টির আশু সম্ভাবনা অনুভব করিতেছি। ঠান্ডা বাতাসে মাঝে মাঝে দমকা হাওয়ায় শুকনা খাড়াই ঘাসগুলি দুলিয়া উঠিতেছে। রাস্তার দুই ধারে পানের বরজ, মাঝে মাঝে খাড়াই ঘাস, নারিকেল, খেজুর ও বট গাছ। গন্তব্যস্থানে পৌঁছাতে তখনও 8 মাইল পথ বাকি। পথের মাঝে 2 মাইল প্রস্থ 30 মাইল দীর্ঘ জঙ্গল। তাহার পর হিন্দু দুপুরের মাঠ। মাঠ উত্তীর্ণ হইলে গ্রাম। কোন প্রকারে জঙ্গলটা পার হইতে পারিলেই নিশ্চিন্ত হওয়া যায়। মেঠো পথ, বাদলা হাওয়া, চাকার ক্যাঁচর ক্যাঁচর ফটফট শব্দ, ঝিল্লি পোকা এবং ঢেকের ডাকে যে ঐক্যতান সৃষ্টি হইয়াছিল, তাহাতে কেমন একটা বয়স কমানো প্রভাব ছিল। অজানা প্রিয়া এবং ছোট্ট একটি নিরিবিলি ঘর যে মনে গড়িয়া তুলি নাই, বলিতে পারি না। ভুলিয়া গিয়াছিলাম আমি একজন ডিসিপ্লিন সরকারি অফিসার। সরকারি কর্তব্য সাধনই আমার বাঁচিয়ে থাকার একমাত্র উদ্দেশ্য। প্রিয়ার স্থান সেখানে নাই। চমক ভাঙিল হঠাৎ গাড়িটা একদিকে কাত হইয়া যাওয়ায়। ধাক্কা সামলাইয়া নাসিকার গঠনের পরিবর্তন হস্তের দ্বারা অনুভব করিতেছিলাম। বহু দূরে শ্রীগাল ডাকিয়া উঠিল। চারপাশে তাকাইয়া দেখিলাম গোধূলির শেষ দীপ্তি নিঃশেষিত হইয়া আসিয়াছে। অদূরে বনানী গভীর হইয়া আসিয়াছে এবং তাহার গাঢ় ছায়ায় ঘোরতর অন্ধকার সৃষ্টি করিয়াছে।
তাহারই গর্ভে আমাদের রাস্তাটি ধীরে ধীরে অদৃশ্য হইয়া গিয়াছে। সামনেই ভাঙা পোল। তাহার জন্ম ইতিহাস জানিতে হইলে সুদূর অতীত অনুসন্ধান করিতে হয়। খিলানগুলিতে বালির চিহ্ন মাত্র নেই, ইটগুলিও গলিয়া গিয়াছে। মাঝে মাঝে ভীতপ্রদ ফাটল সরীসৃপের আবাসস্থল হইয়া আছে। প্রথম দৃষ্টিতেই মনে হয় পোলটি এক্ষুনি বুঝি ধসিয়া পড়িল। পোলের তলায় নালাটিও ভয়াবহ। ফাটলের প্রতিবিম্ব নানা রূপ ধরিয়া জীবন্ত হইয়া উঠিয়াছে। গাড়োয়ান অশ্রাব্য ভাষায় গালি দিয়া গরু দুইটিকে ঢিপি অতিক্রম করাইবার চেষ্টা করিতেছে, কিন্তু যেদি জন্তু দুইটা কিছুমাত্র ভূক্ষেপ করে নাই। কান খাড়া করিয়া পাশের খাড়াই ঘাসের দিকে মুখ ফিরাইয়া আছে। আতঙ্কের কারণ অদৃশ্য হইলেও বলদ দুইটির কাছে তাহার অস্তিত্ব সুনিশ্চিত। আমারও কান খাড়া করা ব্যাপারটা সুবিধার ঠেকিতেছিল না। গত বৎসরে তো ঠিক এই ঘটনার পর মুহূর্তে বাঘের মুখ হইতে বাঁচিয়া গিয়াছিলাম। খানসামাটা ঠিক সময় দেখাইয়া না দিলে এবং তৎক্ষণাৎ রাইফেলের ট্রিগার না টিপলে আজ আমার বাৎসরিক শ্রাদ্ধের আয়োজন চলিত। ৫-৬ হাত তফাতে ৯ ফিট ব্যাঘ্রের যে মূর্তি দেখিয়াছিলাম তাহা আজও ভুলিতে পারি নাই। টিপ করিবার পর্যন্ত সময় ও সাহস ছিল না। চোখ কান বুঝিয়া ঘোড়া টিপিয়াছিলাম মাত্র। ৪২৫ বোর হইতে নির্গত ঘূর্ণায়মান গুলি বাঘকে এফোঁড় ওফোড় করিয়া পিছনের গাছে প্রায় ৩ ইঞ্চি ঢুকিয়া গিয়াছিল। অতীত ও বর্তমান ঘটনার যোগাযোগ ভাবিতেই অজানা প্রিয়া ও গোপন ঘর উধাও হইয়া গেল। অভ্যাস মতো বসিবার স্থানটি হাতড়াইতে লাগিলাম। রাইফেল নাই। মোটা কোটের পকেটে খুঁজিলাম, রিভলভার নাই। হেড অফিসের তারায় ২টি অস্ত্রই সঙ্গে লইতে ভুলিয়াছি। ড্রয়িং রুমে তর্ক উঠিলে সবসময় চারবাককে সমর্থন করিতাম, কিন্তু ঈশ্বরের অস্তিত্ব ও নিরাকারের বিশ্বাস তো দূরের কথা, শিব, দুর্গা, কালী সব কয়টি দেবদেবীর আরাধনা একযোগে শুরু করিয়া দিলাম। হৃদয় ঘোরতর ভাবে স্পন্দিত হইতে আরম্ভ করিয়াছে। ত্রাহি মধুসূদন ব্যতীত অন্য কোনো চিন্তা অন্তরে নাই। ভয় যে পাইয়াছি তাহা প্রকাশ করিবারও উপায় নাই। হাজার হোক, লোকে ভাবে আমি একজন উচ্চপদস্থ রাজকর্মচারী। ভাবিলাম গাড়োয়ানটার গা ঘেঁষিয়া বসি। হোক না সে গাড়োয়ান, তবু মানুষ তো। বিপদের সময় মানুষ মানুষকেই সাহায্য করিয়া থাকে। কিন্তু গোলামীর যাত্রাভিমান আমার বাহ্যিক প্রকাশকে ভিন্নমুখী করিয়া দিল। আমি গদিয়ান চালে তাহাকে দ্রুত গাড়ি চালাইতে হুকুম করিলাম। এই তাড়াতাড়ি চলো। সুদূর পল্লীগ্রামের নিরীহ গাড়োয়ান বহু হিংস্র জন্তু অপেক্ষা রাজকর্মচারীকে বেশি ভয় করে, বিশেষ করে আমার মতো একজন মাতব্বর ব্যক্তিকে। কুটিতে বসিতে জমকালো পরিচ্ছদ ভূষিত আটদালিকে সে সামরিক প্রথায় সেলাম টুকিতে দেখিয়াছে। কখন কিসে আমি বিগড়াইয়া যাইব ঠিক নাই। সে চাবুক ও পদাঘাত করিয়া জন্তু দুইটাকে অস্থির করিয়া তুলিল, কিন্তু গাড়ি চলিল না। চলিবে কেমন করিয়া? বলদ মরিলে তবে তো গাড়ি চলে। জন্তু দুইটা সেই যে কান খাড়া করিয়াছে, তাহার নামাইবার নাম নেই। ইচ্ছা হইতেছিল চাবুকটা কাড়িয়া লইয়া কানের উপর বসাইয়া দিই। কান নিচু দিকে ঝুলিলে অন্তত ভয় কিছু কমিতে পারে। হঠাৎ দেখিলাম বলদের দ্রষ্টব্য স্থানটি নড়িয়া উঠিল। উঁচু ঘাস উপরের দিকে দুলিতেছি। ইহাতে ধানের উপর ঢেউ খেলার কবিতা নাই। খাঁটি ধাবমান জানোয়ারের একটি নির্দিষ্ট গতি, তাহারই দোলা উপরে সংকেত করিতেছে। গরু দুইটা ফোঁস ফোঁস করিয়া উঠিল। গাড়োয়ান হঠাৎ তারস্বরে গান ধরিল। তামাকের সরঞ্জামে টিনের বাস্কটা লইয়া মরিয়া হয়ে তবলা বাজাইবার অনুকরণে পিটিতে আরম্ভ করিল। তাল নাই, সুর নাই, তথাপি সঙ্গতের সহিত তাহার সঙ্গীত বলিয়া মানিয়া লইল। পদমর্যাদা তখন ভুলিয়াছি, রাসে জিহবা শুকাইয়া গিয়াছে। আমিও গাড়োয়ানের ভাষায় বিকট চিৎকার করিয়া গান ধরিলাম। কোন সুর গাহিয়াছিলাম মনে নাই, তবে তাহা কোনো রাগ রাগিনীর অন্তর্ভুক্ত নহে। অনুপ্রাণিত হইয়া গাড়োয়ানের পিঠে যে প্রচন্ড ২টি সম ঠুকিয়াছিলাম, তাহা মারাত্মক অস্ত্রের অন্তর্ভুক্ত।
বিনা লাইসেন্সে যে বেআইনি করিয়াছিলাম তাহা অস্বীকার করি না, কিন্তু কোনো উপায় ছিল না। ভয় আমাকে গ্রাস করিয়াছিল। অন্তরে যে বিভীষিকা দেখিয়াছিলাম তাহারই প্রকাশ হইয়াছিল গাড়োয়ানের পিঠে সমেত দ্বারা। উৎকট সম, গাড়োয়ানের গান, বলদের লাঙ্গুল মর্দনের মাঝে কখন গাড়িটা ঢিপি পার হইয়া আবার সমতল মাটির উপর আসিয়া পড়িয়াছিল। গাড়ি চলিতে আরম্ভ করিল। আমরা নালাটার একেবারে নিকটে আসিয়া পড়িয়াছি। আর কয়েক হাত অগ্রসর হইলেই পোলের উপর গাড়িটি উঠিব। এমন সময় বাম দিকের খিলানের তলায় দেখিলাম একটি জন্তু ঢুকিয়া পড়িল। সম্পূর্ণ দেহ আবৃত হইল না, লেজ ও পিছন অংশ বাহির থাকিয়া গেল। লেজটি কুকুরের নয়, শৃগালের নয়, আকার তাহার মোটা বোড়া সাপের মতো দুলিতেছে। অকস্মাৎ বাম দিকের বলদটা বিকট ভাবে ফোঁস আওয়াজ করিতে করিতে এমন ভাবে মাথা ঝাড়া দিল যে জোট খুলিয়া গাড়িটা কাত হইয়া পড়িল। গাড়োয়ানের হাত হইতে দড়ি তখন স্খলিত হইয়াছে। বলদটি বন্ধনমুক্ত হইয়া সামনের রাস্তা ধরিয়া ছুট দিল। সঙ্গে সঙ্গে দেখিলাম আরেকটি জন্তু বাঘের মতো লাফ দিয়া বলদটাকে তাড়া করিয়াছে। সমস্ত শরীর ক্ষণিকের জন্য হিম হইয়া আসিল। কেন বলিতে পারি না, খিলানের তলায় নিজের অজ্ঞাতে চোখ চলিয়া গেল। সেখানে লুক্কায়িত জন্তুর লেজ অদৃশ্য হইয়াছে। হঠাৎ মনে আসিল আগুনই এখন প্রাণ বাঁচাইতে পারে। গাড়োয়ানটাকে ঝাঁকুনি দিলাম, কিন্তু সে কেমন জড়ভরতের মতো হইয়া গিয়াছে। অগত্যা নিজেই আমার বসিবার স্থান হইতে খানিকটা খড় লইয়া মশালের আকারে বান্ডিল করিল। দেশলাই খুঁজিতে গিয়া দেখি কোনোখানে তাহার অস্তিত্ব নাই। বসিবার স্থানটি তছনছ করিয়া ফেলিলাম, কোনো জায়গায় দেশলাই খুঁজিয়া পাইলাম না। মৃত্যুর বিভীষিকা তখন প্রত্যক্ষ হইয়া উঠিয়াছে। মাত্র আর কয়েক মুহূর্তের জন্য পৃথিবীর বুকে আমার স্থান। তাহার পর একটি থাবায় প্রাণবায়ু নির্গত হইয়া যাইবে। স্ত্রী পুত্রের কথা মনে আসিল, তাহাদের সংস্থানের কথা ভাবিলাম। তাহার পরে মনে হইল সবই মায়া। কে কাহার? যিনি সৃষ্টি করিয়াছেন তিনিই রক্ষা করিবেন, আমি তো উপলক্ষ মাত্র। এই অল্প সময়ের ভিতরেই কেমন একটা ঝিমানো ভাব আসিয়া পড়িয়াছিল। কাঠ পিঁপড়ার কামড় খাইয়া বেদনা স্থানে হাত দিতেই অনুভব করিলাম দেশলাইটি আমার মুঠোর মধ্যেই রহিয়াছে, তবে চ্যাপটা হইয়া গিয়াছে। উত্তেজনা ও ভয়ে কখন তাহার সজোরে চাপিয়া ফেলিয়াছি। যাহা হোক, দুই চারিটি সম্পূর্ণ কাঠি পাইতে বিলম্ব হইল না। মশাল জ্বালাইয়া বাহির হইয়া আসিলাম। গাড়োয়ানটাকে মশাল ধরিতে বলিলাম, কিন্তু তখন তাহার জ্ঞান লুপ্ত হইয়াছে। এখন করি কি? তাহাকে এ অবস্থায় ফেলিয়া গাছেও ওঠা যায় না। আবার ঝাঁকুনি দিলাম, কোনো সাড়া নেই। এমন সময় অনতি দূরে যেদিকে বলদটা পালাইয়াছিল সেই দিক হইতে ঘর ঘর শব্দ আসিল। চিতাবাঘে শিকার ধরার মতো আওয়াজ। কালো বিলম্ব না করিয়া প্রজ্বলিত মশালটা ফেলিয়া নিকটবর্তী নারিকেল গাছটার দিকে ছুটিবার চেষ্টা করিলাম, কিন্তু পা দুইটা কি যেন শৃঙ্খলাবদ্ধ করিয়া রাখিয়াছে। যতই দ্রুত চলিবার চেষ্টা করি ততই গতি মন্থর হইয়া আসে, যেন পঙ্গু হইয়া গিয়াছে। তথাপি প্রাণের মায়ায় জোর করিয়া গাছটার দিকে আসিলাম। তলায় যে ঝোপ জমিয়াছে তাহাতে গাছের গোড়ায় যাওয়াও শক্ত। কোনো প্রকারে বাধা ঠেলিয়া ফিট দুই উঠিয়াছি। এমন সময় শুনিলাম ফোঁস শব্দ। একেবারে জাত সাপ ছোবল মারিয়াছে। লক্ষ্য আমার পায়ের দিকেই ছিল, কিন্তু ঠিক যে মুহূর্তে ছোবলটি মারিয়াছিল সেই সময় ভাগ্যগুণী আমার পা দুইটি 2 ফুট উপরে উঠিয়াছিল। ঘটনাটি স্মরণ করিতেও আজ শিহরণ আসে। প্রাণপণ শক্তিতে দেহটাকে টানিয়া হেঁচড়াইয়া উপরে উঠাইতে লাগিলাম। ডগায় পৌঁছাইতে বেশিক্ষণ সময় লাগিল না। 2-4টি পাতার গোড়া জোর করিয়া একত্রিত করিয়া তাহার উপর বসিলাম এবং 2 হাতে অন্য পাতার গোড়া চাপিয়া ধরিলাম। গাছটি উঁচু না হইলেও বাঘ সম্বন্ধে নিরাপদ বলা চলে। বুকের ভিতর স্পন্দন এমন ভাবে চলিয়াছিল যে
ভীত হইয়া পড়িয়াছিলাম। হয়তো শ্বাস প্রশ্বাসের ক্রিয়া এক্ষুনি বন্ধ হইয়া যাইবে। তৃষ্ণায় তালু শুকাইয়া গিয়াছে। মাঝে মাঝে মাথাটা ঘুরিয়া উঠিতেছিল। কতক্ষণ এইভাবে কাটিয়াছিল বলিতে পারি না। মেঘলা জ্যোৎস্নায় দেখিলাম মশালটি নির্বাপিত হইয়াছে। ঝটিকার সহিত বাড়ি পতনে আমি সিক্ত হইয়া গিয়াছি। কনকনে ঠান্ডা হাওয়া হাড়ের ভিতর পর্যন্ত কাঁপাইয়া দিতেছে। দৃষ্টি তখন ঝাপসা আলোয় অভ্যস্ত হইয়া আসিয়াছে। প্রথমেই মনে আসিল গাড়োয়ানটার কথা। তাহার বসিবার স্থানটি ভালো করিয়া লক্ষ্য করিলাম। সে ঠিক সেই অবস্থাতেই রহিয়াছে, বলদ নিশ্চল ভাবে দাঁড়াইয়া। অনুমান করিলাম ভয় বলদটাকে সম্মোহিত করিয়া ফেলিয়াছে। তাহার দৃষ্টি তখনও সন্দিগ্ধ স্থানের দিকে। তবে কি বিপদ কাটিয়া যায় নাই? পলাতক গরুটির পিছনে যে একটি বৃহৎ আকারে চিতাবাঘ ছুটিয়াছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ চিতাবাঘের শিকার ধরার পর ঘর ঘর শব্দ শুনিয়াছি। চিতা বড় না হইলে একটি পূর্ণবয়স্ক বলদকে তাড়া করিত না। বলদটা মরিয়াছে এবং সদ্যলভ্য শিকার ছাড়িয়া চিতা এদিকে আসে নাই। তবে কি আরেকটি মাংসাশী ওৎ পাতিয়া আছে? অনুমান সত্য হইলে পালাইবার সময় আমাকে আক্রমণ করিল না কেন? ধাবমান শিকারকেই ব্যাঘ্র জাতীয় জন্তুরা আগে আক্রমণ করিয়া থাকে। সব কেমন গোল পাকাইয়া যাইতেছে। নালাটার দিকেই মুখ করিয়া বসিয়াছিলাম। এমন সময় ঘুঁত ঘুঁত শব্দ শুনিলাম। ঝাপসা আলোয় যতটা দেখা যায় তাহাতে মনে হইল প্রায় গোটা বারো বন্য বরাহ জল খাইতে আসিয়াছে। তাহাদের মধ্যে গুন্ডাটি মাঝে মাঝে সচকিত ভাবে বলদের দৃষ্টি অনুসরণ করিতেছে, আবার নাসিকার অগ্রভাগের সাহায্যে মাটি খোঁচাইতেছে। পুনরায় খাড়াই ঘাসের দিকে তাকাইতেছে। হঠাৎ গুন্ডাটি যুদ্ধং দেহীর মতো ক্ষণিকের জন্য দাঁড়াইল। তাহার পরই সদলে যেদিক দিয়ে আসিয়াছিল সেদিকে চলিয়া গেল। ইহার পর মুহূর্তে হঠাৎ দ্বিতীয় গরুটিও দড়ি ছিঁড়িয়া নালার দিকে বেগে ছুট দিল। গাড়িটার অবলম্বন না থাকায় সামনের দিকে সম্পূর্ণ ঝুঁকিয়া পড়িল। গাড়োয়ানও গড়াইতে গড়াইতে মাটিতে পড়িয়া গেল। অদ্ভুত দৃশ্য! একটি জীবন্ত মানুষকে কুমড়ার মতো গড়াইতে দেখিলাম। যে কোনো মুহূর্তে অদৃশ্য দানব বাহির হইয়া আসিতে পারে এবং আসিলেই গাড়োয়ানকে অক্লেশে লইয়া যাইবে। আমি কিছুই করিতে পারিব না। প্রত্যেকটি মুহূর্ত অবর্ণনীয় আতঙ্কের মধ্যে দিয়া কাটিতে লাগিল। রাত গভীর হইতে আরম্ভ করিয়াছে। দাদুরির কোলাহলে কোনো জন্তুর পদশব্দ শুনিবার উপায় নাই। মনে মনে হাসিলাম। কিছুকাল আগে এই দাদুরির ডাকই আমার মনকে কি উপায় আচ্ছন্ন করিয়াছিল। এক দৃষ্টিতে গাড়োয়ানটার দিকে তাকাইয়া আছে। ভাবিতেছিলাম যদি লোকটার জ্ঞান ফিরিয়া আসে তখন কি করিব, করিবার আছে কি? ভাবিয়া কুল কিনারা পাইতেছিলাম না। এমন সময় একটি বিরাট বাদুড় আসিয়া পাশের বটগাছটায় আশ্রয় লইল। তাহার পর আর একটা। দেখিতে দেখিতে অসংখ্য বাদুড়ের ভিড় লাগিয়া গেল। দুই একটা ডানা ঝাপটাও খাইলাম। তাহাদের কিচিরমিচির শুনিয়া কতটা অন্যমনস্ক হইয়াছিলাম। রাত পলে পলে অগ্রসর হইয়া চলিয়াছে। ঝড় ও বৃষ্টি তখন থামিয়া গিয়াছে। আকাশের মেঘাচ্ছন্ন ভাব কাটিয়া যাওয়ায় শুভ্র জ্যোৎস্নার আলোয় নিকটবর্তী সব কিছুই প্রায় স্পষ্ট দেখিতে পাইতেছি। গাড়োয়ান বেচারার পায়ের দিকের খানিকটা অংশ বৃষ্টির জলে ডুবিয়া গিয়াছে। একটা হাত মুচড়াইয়া আছে। মুখটা বোধ হয় মাটির দিকে। ঘন কাদায় নাক পড়িলে দম বন্ধ হইয়া মারা পড়িবে। চাকাটা উহার উপর পড়ে নাই তো? কোলের নালার স্রোতের কলকল মৃদু শব্দ শুনিতে পাইতেছি। মেঘ গর্জন ও বৃষ্টির পর রহস্যপূর্ণ নিস্তব্ধতা আমার পারিপার্শ্বিক আবেষ্টনীকে ঘিরিয়া ফেলিয়াছে। একটা সন্দেহজনক শব্দ শুনলাম, বাঘের আওয়াজের মতো, অতি নিকটে। নিশ্চিত হইলাম শব্দটি চিতার নয়। অভিজাত ক্রোধভব দুর্দান্ত শার্দুল তাহার অস্তিত্ব ঘোষণা করিতেছে। তাহার পর রাস্তার পাশের ঘাস নড়িয়া উঠিল। ঘাসের দোলা ক্রমান্বয়ে আরো নিকটে আসিল। আবার গুরুগম্ভীর সংকেত।
যেন এখনই বজ্রনিনাদে সমস্ত বনানীর নিস্তব্ধতা আলোড়িত হইয়া উঠিল। কিন্তু তাহা হইল না। ঘাস নাড়া থামিয়া গেল। এক দৃষ্টিতে সম্মোহিতের মতো গাড়োয়ান ও খাড়ায় ঘাসের দিকে তাকিয়া রইলাম। মনের অবস্থা তখন কিরকম হইয়াছিল প্রকাশ করা সম্ভব নয়। মাঝে মাঝে সমস্ত শরীরে একটা কম্পন অনুভব করিতেছিলাম। যদি শিথিলতাবশত নিচে পড়িয়া যাই, তাহা হইলে আমাকেও আর ভাবিতে পারিলাম না। কিন্তু গাড়ির ছাউনির উপরে ওটা কি? জাহাজ বাঁধিবার বিরাটাকার দড়ির মতো। ওটা নড়ে না যে। ডগাটা ফুটখানেকের উপর মাথা খাড়া করিয়াছে, আবার নিচু হইল। পর মুহূর্তে মরমর করিয়া ছাউনির পিছন দিকটা মুচড়াইয়া গেল। ঠিক যেভাবে দেশলাইটা আমার হাতে নিষ্পেষিত হইয়াছিল। নিশ্চয়ই উহা ময়াল, দৈত্যের আকার লইয়া আসিয়াছে। গাড়ির গোটা ছাউনিটির পরিধি যে জীবদেহের দ্বারা আবেষ্টন করিতে পারে, তাহার পূর্ণ শরীর কত বড় হইবে অনুমান করিতে পারিলাম না। ক্রমান্বয়ে বিশাল সরীসৃপ ছাউনির পিছন দিকে নামিতে আরম্ভ করিল। দেহভার সম্পূর্ণ মাটিতে পড়িবার পূর্ব মুহূর্তে গাড়িটা প্রায় সোজা হইয়া আসিল। সরীসৃপ দেহের অনেকটা অংশ মাটির তলায় ঝুলাইয়া দিয়াছে। গাড়িটা তখন দাঁড়িপাল্লার মতো উঠিতেছে ও নামিতেছে। সমস্ত দেহটা মাটির সংস্পর্শে আসিতেই গাড়িটা আবার সামনের দিকে সশব্দে পড়িয়া গেল। মনে হইল বলদ জুতিবার জায়গাটার গাড়োয়ানের পায়ের উপরেই আঘাত করিয়াছে। অজগরের কুণ্ডলায়িত দেহ ক্রমান্বয়ে বিস্তারিত হইতে লাগিল। তাহার পর গাড়ির ছাউনির উপর যেভাবে মাথা তুলিতেছিল, ঠিক সেইভাবে পুনরায় মাঝে মাথা দুলাইয়া খুঁজিতে লাগিল তাহার প্রতিদ্বন্দ্বীকে। হঠাৎ বিকট গর্জনে কানে প্রায় তালা লাগিয়া গেল। মনে হইল সহস্র বজ্রাঘাত একই সঙ্গে আকাশ ফাটাইয়া ধরিত্রীর বুকে পড়িয়াছে। পৃথিবী চূর্ণ বিচূর্ণ হইয়া গেল। তাহার পর আমার হাতের বন্ধন শিথিল হইয়া আসিতেছে। প্রাণপণ শক্তিতে পাতাগুলি আরো ভালো করিয়া ধরিলাম। এইটুকু শক্তিকেও আর বিশ্বাস করিতে পারিতেছি না। পরক্ষণেই দেখিলাম মহাপরাক্রমশীল অরণ্যের অধিপতি শার্দুল খাড়াই ঘাস সজোরে সরাইয়া একেবারে রাস্তার উপর আসিয়া পড়িয়াছে। কি বিরাট দেহ! পূর্ণবয়স্ক বাংলার গরুর মতো, কিন্তু পিছনকার পাটা ভাঙা। সোজা চলিবার উপায় নাই, হ্যাঁচড়াইয়া অগ্রসর হইতেছে এবং মাঝে মাঝে ত্রস্তভাবে ফিরিয়া তাকাইতেছে। মানুষ তাহার সামনে পড়িয়া আছে, সেদিকে তাহার লক্ষ্য নাই। আততায়ী নিশ্চিত আক্রমণ তাহার গতি সংযত করিয়াছে। ইতিমধ্যে বাঘ গাড়ির চাকার পাশে আসিয়া দাঁড়াইয়াছে, যেন একটু নিশ্চিন্ত ভাব। একবার ঘুরিয়া মানুষটি দেখিল, তাহার পর আবার কি ভাবিয়া মাটি শুকিতে আরম্ভ করিল। শত্রু সেখানে নাই। বুভুক্ষের আহার রাজভোগের মতো সামনে রক্ষিত। বাঘ গাড়োয়ানের দিকে মুখ ফিরাইয়া বসিল। গাড়ির ছাউনি তখন মাথার উপর মৃদুভাবে দুলিতে আরম্ভ করিয়াছে। বাতাস নাই, অথচ ছাউনি দুলিতেছে কেন? অনুমান করিলাম হয়তো বাঘের গায়ে ধাক্কা লাগিয়া থাকিবে। বাঘের লাঙ্গুলের তখন উত্থান পতন চলিয়াছে, লম্ফ প্রদানের পূর্ব সংকেত। বাস্তবিকই বাঘটা লাফাইবার চেষ্টা করিল, কিন্তু লম্ফ হইল না। সর্বদেহে একটা ঝাঁকুনি দেখিলাম মাত্র। যখন সে উঠিয়া গাড়োয়ানের দিকে অগ্রসর হইবে ঠিক করিয়াছে, এমন সময় লক্ষ্য করিলাম গাড়ির ছাউনির উপর সে বিরাট অজগর মুখটা নিচের দিকে ঝুলাইয়া দুলাইতেছে। দেখিতে দেখিতে মুহূর্তের ভিতর সমস্ত দেহটাকে বাঘের ওপর ফেলিয়া দিল এবং সার্কাসের ঘোড়ার খেলা লম্বা চাবুকের যেভাবে ঢেউ খেলিয়া থাকে, ঠিক সেইভাবে অজগর দৈত্যের বিরাট দেহ বাঘের পিঠে ঢেউ খেলিতে লাগিল। এই সময় যে কয়টি গর্জন শুনিয়াছিলাম তাহার বর্ণনা দিবার চেষ্টা করিব। একটি বাঘ পুরোপুরি ধরার আগেই চকিতে বাঘ নিজেকে মুক্ত করিয়া সামনের পা দিয়া থাবা মারিল।
তৎক্ষণাৎ বারুদ বিস্ফারিত হাউই বাজির মতো সম্মুখে দেহের খানিকটা অংশ সোজা প্রায় উড়াইয়া সব বাঘের মুখে ছোবল মারিল। চোখের উপর ছোবল মানে নাই তো, হইতেও পারে। বাঘ যেন বিধ্বস্ত হইয়া পড়িয়াছে। রণে ভঙ্গ দিয়া আবার ঘাসের দিকে অগ্রসর হইল। অরণ্যের আদি প্রবৃত্তি খেপিয়া উঠিয়াছে। যুদ্ধে একজন আর একজনকে সম্পূর্ণ বিনাশ না করিয়া থামিবে না। সরীসৃপ বাঘের পিছু লইল। বাঘ তখন খাড়ায় ঘাসের আড়ালে চলিয়া গিয়াছে। আমি গাছের উপর স্তম্ভিত হইয়া বসিয়া আছি। ইহার পরের ঘটনা কি হইবে অনুমান করা শক্ত। গাড়োয়ানের আশা ছাড়িয়া দিয়াছি, কারণ যুদ্ধের পর একজন যে কেহ আসিয়া তাহার ভাবলীলা সাঙ্গ করিয়া দিবে, নানা চিন্তা মনে আসিতেছিল। এমন সময় রাস্তা হইতে একটু দূরে ঘাসের আড়ালে অকস্মাৎ বাঘের উপর চুপড়ি গর্জন শুরু হইল, যেন সৃষ্টি এখন ধ্বংস হইয়া যাইবে। যেখান হইতে শব্দ আসিতেছিল তার অনেকখানি পরিধি লইয়া ঘাসগুলি দারুণ ভাবে আলোড়িত হইতে লাগিল। ক্রমান্বয়ে বাঘের চিৎকার গোঙানিতে পরিবর্তিত হইল। যে শব্দ আসিতেছিল তা ক্ষীণ হইতে ক্ষীণতর হইতে আরম্ভ করিয়াছে। ঘাসের আলোড়ন নাই। অনেকক্ষণ বাদে একটা দম বন্ধ হওয়ার মতো আওয়াজ কানে আসিল। কিছুক্ষণ পরে আবার নিস্তব্ধতায় পূর্ণ হইয়া উঠিল। পূর্বাবস্থায় আছি। একটির পর একটি করিয়া কতগুলি প্রহর কাটিয়া গিয়াছে, জানিবার উপায় ছিল না। হাতে পায়ে খিল ধরিবার উপক্রম হইয়াছে। একটু নড়িয়া বসিবার সাহস নাই। নিস্তব্ধতা যেন গুরুভার কঠিন বস্তুর মতো আমার মনের উপর ভর করিয়াছে। প্রভাতের আগমন বার্তা দূরে পাখির কাকলিতে শুনিতে পাইতেছি। দিগ্ভ্রম হইয়াছে। কোন দিক পূর্ব কোন দিক পশ্চিম স্মরণ করিতে পারিতেছি। আস্তে আস্তে আকাশ ফর্সা হইয়া আসিতে লাগিল। ইতিমধ্যে নবজাত অরুণ কিরণ গাছের ডালপালার পাশ কাটাইয়া রাস্তায় আসিয়া পড়িয়াছে। গাড়োয়ানটার কথা মনে আসিতেই স্মরণীয় ঘটনাস্থানটি লক্ষ্য করিলাম। দেখিলাম বেচারা ঠিক সেইভাবেই পড়িয়া আছে। মাথার নিকটে খানিকটা স্থান জমাট রক্তে লাল হইয়া উঠিয়াছে। শিহরিয়া উঠিলাম। তবে কি বাঘ লোকটিকে ধাওয়া মারিয়াছিল? কই, যতদূর মনে পড়ে বাঘকে তো অত নিকটে আসিতে দেখি নাই। হইতেও পারে। মনের অবস্থা তখন এমন ছিল না যাহার উপর সম্পূর্ণ আস্থা রাখা চলে। একটু নড়িয়া বসিবার ইচ্ছা আসিল। চেষ্টা করিলাম, কিন্তু পারিলাম না। হাতে খিল ধরিয়াছে। মুঠা দুইটা কে যেন রজ্জুর দ্বারা পাতার গোছার সহিত দৃঢ়ভাবে বাঁধিয়া দিয়াছে। নিরুপায় হইয়াই পথিকের আশায় অপেক্ষা করিতে লাগিলাম। সকাল হইয়া গিয়াছে। অনতিবিলম্বে দেখিলাম সদল বলে জঙ্গলির দল শুকনা কাঠ কুড়াইবার জন্য আমার দিকেই আসিতেছে। নিকটবর্তী হইতে তাহাদের দৃষ্টি আকর্ষণ করিবার জন্য প্রাণপণ শক্তিতে ডাক দিলাম। সকলে আমার নিকট ছুটিয়া আসিল, কিন্তু গাড়োয়ানের অবস্থা দেখিয়া থতমত খাইয়া গেল। গত রাত্রের বাঘের গর্জন নিশ্চয়ই তাহারা শুনিয়াছিল। গাড়োয়ানকে রক্তাক্ত অবস্থায় পড়িয়া থাকিতে দেখিয়া অনুমান করিল বাঘ নিকটেই আছে। তাহাদের মধ্যে প্রাচীন ও অভিজ্ঞ ব্যক্তি ইতিমধ্যে বাঘের থাবা আবিষ্কার করিতে গিয়া অজগরের অস্তিত্বও জানিয়া ফেলিয়াছে। খবরটি সকলের গোচর হইতেই একটা আনন্দের সাড়া পড়িয়া গেল। তারপর একত্রিত হইয়া কাঠে কাঠ ঠুকাইয়া বিকট খটাখট শব্দ আরম্ভ করিয়া দিল। বুড়াই যে দলপতি বুঝিলাম। সে সাপের গতি ও বাঘের থাবা লক্ষ্য করিয়া গত রাত্রের ভয়াবহ স্থানটির দিকে অগ্রসর হইতে লাগিল। পিছনে দলের লোক তখন চিৎকার জুড়িয়া দিয়াছে। বেশি দূর যাইতে হল না। তাহাদের ভিতর অনেকের মাথা দেখিতে পাইতেছিল। একটি স্থানে আসিয়া সকলেই দাঁড়াইয়া গিয়াছে এবং মাঝে মাঝে নিচু হইয়া কি দেখিতেছে। বুঝিলাম অনুসন্ধানের ফল শুভ। তাহার পর বেশিক্ষণ সময় কাটি নাই। দেখিলাম 10-12 জন মিলিয়া বহু কষ্টে রাত্রের অজগরকে লইয়া আসিতেছে। বিশাল শক্তির মৃত রূপ। মাথার অস্তিত্ব যেটুকু আছে তাহাতে জীবিত অবস্থায় কি ছিল জানিবার উপায় নাই।
চোখ একেবারে বাহির হইয়া পড়িয়াছে। অজগরের মৃতদেহটা গাড়ির নিকটে আনিতে গাড়োয়ানের প্রতি দৃষ্টি পড়িল। দেখিলাম লোকটা যেন পাশমুড়ি দিবার চেষ্টা করিতেছে। দিনের বেলা এবং অতগুলি লোক উপস্থিত না থাকিলে আমি কি করিতাম বলিতে পারি না। নিশ্চিত হইলাম লোকটা মরে নাই। মরিলে রিপোর্টের ভিতর এত বড় ঘটনাটা বাদ দিতে পারিতাম না। লোকটাকে মনে মনে ধন্যবাদ দিলাম। আই হ্যাভ দ্য অনার টু সাবমিটের গোলামি মন্ত্রে 4 পাতা লেখার কর্তব্য হইতে সে আমাকে বাঁচাইয়া দিয়াছে। সদর আপিসে গদিয়ানি পোশাক পরিয়া আড়ষ্ট হইয়া উঠিয়াছে কিনা ভাবিতেছিলাম, এমন সময় ডাক আসিল। তহসিলদার লিখিয়াছেন, মানুষ থেকে বাঘ মারার জন্য কালেক্টর জঙ্গিদের পুরস্কৃত করিয়াছেন এবং বাঘের আসল ধ্বংসকারী অজগর নিজে মরিয়া জঙ্গিদের বিরাট ভোজের ব্যবস্থা করিয়াছেন। শেষের দিকে গাড়োয়ানের বলদ দুইটার জন্য সুপারিশ করিয়াছেন, যেন গরিব সম্বন্ধে আমার উদার মনে কলঙ্কের ছাপ না পড়ে। কলঙ্কের বোঝা যথেষ্ট আছে, উপরি ভাও বহন করিবার ইচ্ছা ছিল না। পরের ডাকেই বকশিস সহ শার্দুলভুক্ত ও পলাতক বলদের দাম মানি অর্ডার যোগে পাঠাইয়া দিয়াছিল। বলিয়া রাখা ভালো, টেবিলের বাড়তি খরচের অঙ্ক সরকারকে লিখিতে ভুলি নাই। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ এরকম গল্প নিয়ে প্রতি শনিবার ঠিক দুপুরে 1টায় আমি হাজির থাকি এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।